হুম। পরিবর্তনের বুলিয়াউলিয়ে দেখছি নানা পরিবর্তন। আগে হতো প্রশ্ন ফাঁস, এখন হচ্ছে সরাসরি নিয়োগ। রিসেন্টলি ওয়াসায় একটা নিয়োগ হয়েছে, সেখানে 150 অধিক মানুষকে কোনো প্রকার পরীক্ষা ছাড়া নিয়োগ দেওয়া হয়েছে। কোনো প্রকার ভাইবা হয়নি, কোনো প্রকার পরীক্ষা হয়নি, কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি হয়নি। তারা সরাসরি উপদেষ্টাগণ এবং ছাত্র সমন্বয়কদের রেফারেন্সে চাকরি পেয়েছে। তো এটাই কি পরিবর্তন? আগে আওয়ামী লীগ তাদের রেফারেন্স, এমপির রেফারেন্স বা বিভিন্ন তাদের লিজুর ভিত্তিক সংগঠনের নেতাদের রেফারেন্সে নিয়োগ দিত, তারপরও তারা পরীক্ষা নিত, দেখানোর জন্য হলো পরীক্ষা নিত। আর এখন পরিবর্তনটা হচ্ছে সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে, কোনো প্রকার পরীক্ষার ধার ধারছে না, সরাসরি নিয়োগ। এই পরিবর্তনটাই কি আমরা দেখতে চেয়েছিলাম? এই পরিবর্তনটা দেখার জন্য কি জুলাই বিপ্লবে আমরা আমাদের জীবনকে বাজি রেখে সংগ্রাম করেছিলাম? আর এই পরিবর্তনটাই কি তারা আমাদের দিতে চেয়েছিল? এই পরিবর্তনটাই কি তারা আমাদের বোঝাচ্ছিল? আজকে প্রায় 7 মাসের অধিক আমরা আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছি আমাদের দেশ থেকে। এই 7 মাসের ভিতরে এই সরকারের কাছে আমাদের চাহিদার জায়গা ছিল অনেক। এই সরকার অনেক কিছু করবে আমাদের জন্য, সেই আশা আমরা রেখেছিলাম এই সরকারের কাছে। এই জন্য দেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এই সরকারকে সমর্থন দিয়েছিল। কিন্তু এই 7 মাসে আমরা কোনো কিছু কি দেখতে পারছি যারা কোনো পরিবর্তন করতে পারবে এই বিষয়ে? তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্ষমতার লালসা। তাদের দরকার কি ছিল এই জুলাই বিপ্লবে যেসব শহীদ বা যেসব আহত মানুষ আছে তাদের সার্বক্ষণিক খোঁজখবর রাখা? ফার্স্ট প্রায়োরিটি তো তারাই ছিল, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেক আহতর খোঁজখবর তারা রাখছে না, অনেক নিহতরও খোঁজখবর তারা রাখছে না। শুধু তাদের খোঁজখবরই রাখা হচ্ছে যারা মিডিয়াতে উঠে এসেছে তাদের। এর বাইরে কারো খোঁজখবর তারা রাখছে না। আমাদের এই জায়গাটি তাদের কাছে এই এই এক্সপেকটেশন ছিল না তাদের কাছে, কিন্তু তারা এইভাবে আমাদের হতাশ করছে। আর আরেকটা বিষয় খুবই খারাপ লাগে আমার কাছে, সেটা হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনই চাবে তারা ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে দেশকে পরিচালনা করবে। তো সেই জায়গা থেকে অনেক সংগঠনই চাচ্ছে নির্বাচনের কথা, কিন্তু কিছু কিছু উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়করা তারা তাদের ভাবভঙ্গি এবং অনেকে প্রকাশ্যেই বলে যে নির্বাচনের দরকার নাই, এখন নির্বাচন দিয়ে কী হবে? আচ্ছা, নির্বাচনের যদি দরকার না হতো তাহলে তো আমরা শেখ হাসিনাকেই মানতে পারতাম। শেখ হাসিনা যে ডাকাতি করে, চুরি করে নির্বাচনের যে নাটক মঞ্চস্থ করেছিল, আমরা তো শেখ হাসিনাকেই মানতে পারতাম, তাই না? কিন্তু আজকেও যদি সে সেম প্রসেসে যায়, তাহলে তো এটা আওয়ামী লীগের বি টিম আমার কাছে লাগবে, এটা আওয়ামী লীগের বি টিম, বা সাধারণ মানুষের কাছেও লাগবে এটা আওয়ামী লীগের বি টিম। নির্বাচন দিতে হবে। নির্বাচন স্বেচ্ছায় দিলে দিবে, বাধ্য হয়ে দিলেও দিতে হবে, কারণ বাংলাদেশের মানুষ চায় নির্বাচন। আমরা দেশের নাগরিক, সেই হিসাবে আমরা কিন্তু একবারই বুঝতে পারি, আর কি গাঢ়ভাবে বুঝতে পারি আমরা বাংলাদেশের নাগরিক, সেটা হচ্ছে নির্বাচনের সময়। কারণ আমার ভোট দিয়ে আমি বাংলাদেশের সরকারকে নির্বাচিত করি। তো এটা আমাদের আবেগের জায়গা। আমরা ইয়াং প্রজন্ম যারা আছি, আমি নিজের কথা বলবো, আমি এখন পর্যন্ত ভোট দিতে পারিনি। তো এই ভোটটা, আমার বয়স প্রায় 24 থেকে 25, তো এই বয়সে এসেও আমি একটাও নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি, নির্বাচনে আমি ভোট দিতে পারিনি। তো এটা আমার কাছে খুবই আবেগের জায়গা, এবং আমি মনে করি আমাদের জেনারেশনের প্রত্যেকের কাছে এটা আবেগের জায়গা। তো সেই আবেগের জায়গা নিয়ে ছিনিমিনি খেললে আওয়ামী লীগ যেইভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, ঠিক সেইভাবে যারা চাবে তাদের পতনও খুব বেশি সময় লাগবে না। আর এদের কাছে আমাদের চাহিদা বা আমাদের এক্সপেকটেশন অনেক ছিল, কিন্তু সেই এক্সপেকটেশনের জায়গা এরা পূরণ করতে পারছে না। তারা আওয়ামী লীগের থেকেও কিছু অংশে আমি দেখতে পাচ্ছি স্বৈরাচার হয়ে যাচ্ছে। প্রশাসনে কোনো, আপনি প্রশাসনের যে এই জুলুম অত্যাচার করেছিল কাদের দ্বারা? প্রশাসন দ্বারাই। তো সেই প্রশাসনের কয়জনকে আপনার পরিবর্তন হতে দেখেছেন? কয়জনের চাকরি গেছে? এবং কিছু ক্ষেত্রে দেখা গেছে যারা জুলাই বিপ্লবে সরাসরি আন্দোলনের বিপক্ষে ছিল, বিপক্ষের শক্তি হিসাবে কাজ করছে, তাদের অনেকের প্রমোশন হয়েছে। এটা তো খুবই দুঃখজনক। এটা কি, হ্যাঁ, এটা আমরা সবাই সমর্থন দিয়েছি এই সরকারকে, আমাদের সবার সমর্থনেই সরকারটি রয়েছে, কিন্তু এটাকে কি আমরা সমর্থন দিতে পারি?
আর আমি কিছু কিছু জায়গায় বলবো, সেখানে হচ্ছে হ্যাঁ, বিএনপি যদি ইভেন আজকে যদি নির্বাচন হয়, কালকে যদি নির্বাচন হয়, আগামী 1 বছর পরে যদি নির্বাচন হয়, আগামী 5 বছর পরেও যদি নির্বাচন হয়, 10 বছর পরেও যদি নির্বাচন হয়, বিএনপি ক্ষমতার সব থেকে বড় অংশীদার, জোর জবরদস্তি করে না, মানুষের গণমানুষের সাধারণ ভোটে। এটা প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সংগঠন জানে। তো এই জায়গা থেকে বিএনপিকে জনগণের শত্রু বানানোর জন্য কিছু মিডিয়া ট্রায়াল এবং বর্তমান সরকারের সাথে সম্পৃক্ত কিছু মানুষ চেষ্টা করে যাচ্ছে, ছোট ছোট বিষয়কে অনেক বড় করে দেখানো হচ্ছে। আমি রিসেন্টলি একটা কথা বলবো, সেটা হচ্ছে রিসেন্টলি কিছুদিন আগে ঘটে যাওয়া একটা কথা, সেটা হচ্ছে ছাত্র দলের একটা ইউনিয়ন শাখার প্রেসিডেন্ট। অনেককে আমি বলতে শুনছি, ইউনিয়নের প্রেসিডেন্ট এরকম উদ্ধত্যপূর্ণ আচরণ। ছাত্র দলের একটা ইউনিয়ন প্রেসিডেন্ট হতে গেলে কি পরিমাণ শ্রম দিতে হয়, যারা এই সংগঠনটার সাথে যুক্ত তারা জানে। আর ছাত্র দল এই আন্দোলনে ফ্রন্ট লাইনার ছিল, এটা অস্বীকার করার সুযোগ নাই। তো যে প্রশাসনের সাথে তার কথা কাটাকাটি হয়েছিল, সেটার আমরা কি আগের প্রেক্ষাপটটা দেখেছি, পরের প্রেক্ষাপটটা দেখেছি? আগের প্রেক্ষাপটটা ছিল এরকম যে প্রাইভেট কার এবং হচ্ছে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়েছিল। তো সেইটার এক পর্যায়ে গিয়ে ছাত্রদলের প্রেসিডেন্টের সাথে, ইউনিয়ন শাখা ছাত্রদলের প্রেসিডেন্টের সাথে আপনার হচ্ছে ওই প্রাইভেট কারের আরোহীর কথা কাটাকাটি হয়, এবং এর এর ফলশ্রুতিতে থানায় তারা গিয়ে অভিযোগ করে যারা প্রাইভেট কার আরোহী ছিল তারা। তো পুলিশ আসার পর তাকে ডাকে, তার সাথে কথা বলে। এখন তাকে যখন নিয়ে যেতে চাচ্ছিল, তার কোনো কথা শুনতেছিল না, তখন এক পর্যায়ে সে ছাত্র দলের প্রেসিডেন্ট ইউনিয়ন শাখার, সেটার পরিচয় দিয়েছে। এটা কি তার কাছে অন্যায়? এটা কি খুব বড় অন্যায় হয়ে গিয়েছে তার? এই কারণে তাকে থানা হেফাজতে নিয়ে তার উপরে বর্বর নির্যাতন চালানো হয়েছে। কারা চালিয়েছে? এই জুলাই বিপ্লবে যারা আপনার আমার বুককে লক্ষ্য করে গুলি চালিয়েছিল তারা। আর কিছু কিছু মানুষ, হলুদ মিডিয়া এবং কিছু কিছু যারা সুবিধা সব জায়গায় সুবিধা খুঁজে, এই টাইপের মানুষ, তারা ওই প্রশাসনের পক্ষে দাঁড়িয়েছে, প্রশাসনের পক্ষ হয়ে কথা বলতে চেয়েছে। তারা কোনো বাছ বিচার করেনি এই ঘটনাটি। তো আমি কিছু কিছু ক্ষেত্রে যারা বিচার বিশ্লেষণ ছাড়া কথা বলে তাদেরকে বলি আমি আওয়ামী লীগের পোলাপান, আওয়ামী লীগের প্রোগ্রামের পোলাপান। তো আমি প্রথমেই যারা বিচার বিশ্লেষণ ছাড়া এই কথাগুলো মানুষের কাছে তুলে ধরে, তারা সেইটাই, তাদের ভিতরে আওয়ামী লীগের একটা চেতনা এখনও রয়ে গেছে। তো সেইখান থেকে তারা এই কাজগুলো করে। আমি প্রশাসনের ব্যাপক সংস্কার চাই। প্রশাসনের সংস্কার ছাড়া এই দেশ কখনো স্থিতিশীল হবে না। আজকে চুরি, রাহাজানি, ছিনতাই যে হারে বৃদ্ধি পাচ্ছে এবং যে হারে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার যে প্রক্রিয়াটি চলছে, এই প্রক্রিয়া যাতে আমরা সুযোগ না দিই, সেই ব্যাপারে সবার কাছে আহ্বান থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে জামায়াত ইসলামী বা জামায়াত শিবির, তারা একটা ইসলামিক মাইন্ডেডে কথা বলতে চায়, কিন্তু আদৌ থেকে তারা ইসলামিক মাইন্ডেড? তারা চাঁদাবাজির নতুন একটা নাম দিয়েছে হাবিয়া। তারা নানা রকম জায়গায়, নানা রকম ভাবে, নানা রকম জায়গায় চাঁদাবাজি করছে, যেটা বর্তমানে অনেক অনেক বেশি প্রকাশ্যে এসেছে। আর তাদের কার্যকলাপ এখন গোপনে আওয়ামী লীগের সাথে মিশছে এক সময়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, সে আগে ছাত্রলীগ করে এসেছে। তো তাদের এই সব কার্যক্রম, সেটা কখনোই ইসলামিক মাইন্ডে যেতে পারে না। যারা ভাবেন তারা আসলে ইসলামিক একটি দল, আমি তাদের সাথে একমত হইতে পারবো না। আমি বলতে চাই তারা মুনাফিক। আমরা সচেতন মানুষ, আমরা প্রত্যেকেই সচেতন ব্যক্তিত্ব। আমাদের প্রত্যেকেরই সচেতন হতে হবে, রাজনৈতিক নিয়ে চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, তারপরে আমাদের মতামত প্রকাশ করতে হবে। আর প্রত্যেকটা ঘটনার পিছনের ঘটনা জানতে হবে। এতটুকু আপনাদের কাছে চাওয়া। আর বর্তমানে যে বাংলাদেশ আমরা দেখতেছি, সেই বাংলাদেশ আমরা চাইনি। ধন্যবাদ।